পৃষ্ঠা 161। জলগণ্ডুষ চলছে। আমার সম্পাদকতা বলিতে গেলে খবরের কাগজেই আমার লেখার হাতে খড়ি। বীরভূমের সাপ্তাহিক কাগজ বীরভূম বার্তাতেই বোধ হয় আমার লেখা কোনো খবর বা ওই রকম কিছু ছাপার অক্ষরে বাহির হইয়াছিল। মাসিক পত্রকে অবশ্য খবরের কাগজ বলা চলে না, সুতরাং সংবাদের কথা ছাড়িয়া দিলে বলিতে হয় বীরভূমি মাসিক পত্রেই আমার লেখা কবিতা উদ্বোধন সঙ্গীত প্রথম ছাপার অক্ষরে প্রকাশিত হয়। আমি 13-14 বৎসর বয়সেই কবিতা লেখা শুরু করিয়াছিলাম। পাণ্ডববর্জিত দেশ, আমাদের গ্রামে কবিতা শুনিবার লোক ছিল না। লিখিতাম, নিজেই পড়িতাম। মাঝে মাঝে নৃত্যগোপাল বন্দ্যোপাধ্যায় নামে আমাদের গ্রামের জামাই, আমার এক বন্ধু, শ্বশুরবাড়ি আসিলে সে আমার কবিতা শুনিত, প্রশংসা করিত, উৎসাহ দিত। নৃত্যগোপাল লাভপুরে থাকিত। এন্ট্রান্স ফেল হইলেও সাহিত্যিক বন্ধু নির্মল শিব বন্দ্যোপাধ্যায়ের অনুগ্রহে স্কুলে মাস্টারি করিত। অতুল শিব ক্লাবের লাইব্রেরির ভারও তাহার উপর ছিল। কুড়মিঠা আসিবার সময় লাইব্রেরি হইতে 2-1খানা বই লইয়া আসিত। দুইজনে একসঙ্গে পড়িতাম, আলোচনা করিতাম। সিউড়ির কুলদা প্রসাদ মল্লিক থিওসফিক্যাল সোসাইটির প্রচারক ছিলেন। তিনি থিওসফির আলোকে শ্রীমদ্ ভাগবত বুঝিবার ও বুঝাইবার চেষ্টা করিতেন। শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে প্রচার করা সুবিধাজনক হইয়াছিল। থিওসফির সংস্রবেই বিখ্যাত মনীষী হীরেন্দ্রনাথ দত্তের সঙ্গে কুলদাবাবুর পরিচয় ঘটে। তিনি সিউড়ির অন্যতম সাহিত্যিক শিবরতন মিত্রকে সঙ্গে লইয়া সিউড়িতে বীরভূম সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা করেন। হীরেন্দ্রনাথ ও প্রাচ্যবিদ্যা মহার্ণব নগেন্দ্রনাথ বসু এই উপলক্ষে সিউড়িতে আসিয়াছিলেন। বীরভূম সাহিত্য পরিষদের মুখপত্র ছিল। পরিষদ উঠিয়া গেলেও কুলদাবাবু কিছুদিন নিজেই বীরভূমি বাহির করিয়াছিলেন। উদ্বোধন সঙ্গীত কবিতাটি বীরভূম সাহিত্য পরিষদের এক মাসিক অধিবেশনে পড়িয়াছিলাম। কুলদাবাবু কবিতাটি বীরভূমিতে ছাপাইয়াছিলেন। পরে কয়েকটি কবিতা বীরভূম বার্তাতেও বাহির হইয়াছিল। বীরভূমি মাসিক পত্রে আমার প্রথম গদ্য রচনা প্রাচীন মঙ্গলডিহি প্রবন্ধ প্রকাশিত হয়। পূর্ববঙ্গের অনেক মানুষকে দেখিয়াছি, তাহাদের একটি বিশেষ গুণ দেখিয়াছি, তাহারা অবস্থার সঙ্গে মানাইয়া চলিতে পারে। পৃষ্ঠা 162। যে কোনো অবস্থার সঙ্গে নিজেকে খাপ খাওয়াইয়া লইতে পারে। তাহারা প্রমাণিত করিয়াছে মানুষ অবস্থার দাস নহে, অবস্থাই মানুষের দাস। এই গুণ যে পশ্চিমবঙ্গের লোকের নাই এমন কথা বলিতেছি না, বলিতেছি এই গুণ পূর্ববঙ্গের মানুষের মধ্যে খুব বেশি দেখিয়াছি। ঢাকা জেলার দেবেন্দ্রনাথ চক্রবর্তী এক বস্ত্রে ঘর ছাড়িয়া কলিকাতায় হালদার বাড়িতে আসিয়া চাকুরি গ্রহণ করিলেন। দেবীর মন্দিরে যাত্রী নিয়ন্ত্রণের চাকুরি। যাত্রীপিছু একটি করিয়া পয়সা লইয়া তাহাদিগকে মন্দিরে প্রবেশ করানোই তাহার কাজ ছিল। পাণ্ডাবাড়ির এই কাজ ছাড়িয়া তিনি এক ছাপাখানায় বিল সরকারের কাজ গ্রহণ করেন। এই কাজ করিতে করিতে ছাপাখানার কাজে কিছু ওয়াকিবহাল হইয়া দেবেনবাবু একখানা খবরের কাগজ বাহির করিবার সুযোগ খুঁজিতে থাকেন। খুঁজিবার মুখে তিনি সন্ধান পাইলেন বীরভূমে একখানা খবরের কাগজ চলিতে পারে এবং কাগজ বাহির করিলেই নিলাম ইস্তাহার পাওয়া যাইবে। দেবেনবাবু বীরভূমে আসিলেন, জজ সাহেবের সঙ্গে দেখা করিলেন। সমস্ত কথাবার্তা পাকা হইয়া গেল। কাগজের নাম হইল বীরভূম বার্তা। প্রথমে বীরভূম বার্তা কালীঘাট হইতেই বাহির হইত। পরে তিনি সিউড়িতে ছাপাখানা করেন, বাড়ি করেন, কয়েকখানা বাড়ি। সিউড়ির নিকটে কোনো গ্রামে কিছু ধানের জমি এবং পুকুর প্রভৃতিও করিয়াছিলেন। আমার সঙ্গে যখন তাহার পরিচয় হয় তখন তিনি সিউড়িতে একজন অবস্থাপন্ন ব্যক্তি। হেতমপুর রাজবাটি হইতে চলিয়া আসার পর আমি কিছুদিন বীরভূম বার্তার সম্পাদকের কাজ করিয়াছিলাম। নামটা অবশ্য সম্পাদক রূপে দেবেন্দ্রনাথ চক্রবর্তী বলিয়াই ছাপা হইত, কিন্তু সম্পাদকীয় প্রবন্ধ হইতে সংবাদ সংকলন পর্যন্ত সমস্ত কাজ আমিই করিতাম। তাহার পূর্বে কলিকাতার একখানি কাগজের সম্পাদক হইয়াছিলাম।
এ কাগজে সম্পাদক রূপে নামটাও ছাপা হইত। বীরভূম বার্তার কথাটা বলিয়া পরে কলিকাতার কথা বলিতেছি। দেবেনবাবুর অনুরোধ মতো আমি প্রায়ই বীরভূম বার্তায় লিখিতাম। তিনি একদিন প্রস্তাব করিলেন আমি যদি সিউড়িতে তাহার বাসায় থাকিয়া কাগজের সমস্ত ভার গ্রহণ করি তবে দেবেনবাবু আমার খাওয়ার ব্যবস্থা করিয়া দিবেন। উপরন্তু হাত খরচা বলিয়া আমি প্রতি মাসে কয়েকটা টাকাও পাইতে পারি। প্রস্তাব মতো সিউড়িতে তাহার বাড়িতেই থাকিয়া গেলাম। এই সময় স্বেচ্ছায় সর্বস্ব ত্যাগী চিত্তরঞ্জন ফকিরি গ্রহণপূর্বক স্বরাজ ভাণ্ডারে অর্থ সংগ্রহের কাজে বাংলায় ঘুরিয়া বেড়াইতেছিলেন। তিনি সিউড়িতে শুভাগমন করিলেন। তাহার আগমন উপলক্ষে সিউড়ি গঙ্গাকান্তবাবুর হাতায় সভা হইল। সারা ভারতবর্ষ তখন মহাত্মাজির পদভরে টলমল করিতেছে। ইংরাজ সরকারের দুর্বার অত্যাচারে মানুষ সন্ত্রস্ত হইয়া উঠিতেছে। সুবিধাবাদী দল কংগ্রেসকে এড়াইয়া চলিতেছে। তথাপি সভায় লোক হইল। চিত্তরঞ্জন সিউড়ির অবস্থাপন্ন উকিল, মোক্তার, ব্যবসাদার, সাধারণ গৃহস্থ সকলের বাড়ি বাড়ি ভিক্ষা করিয়া বেড়াইলেন। অনেক অর্থ অলঙ্কার প্রভৃতি সংগৃহীত হইল। অনেক অর্থের প্রতিশ্রুতি পাওয়া গেল। ডাক্তার শরৎচন্দ্র মুখোপাধ্যায় বোধ হয় বীরভূমের স্বরাজ তহবিলের কোষাধ্যক্ষ ছিলেন। পৃষ্ঠা 163। প্রতিশ্রুত অর্থাদি সংগ্রহের ভারও ছিল তাহার উপর। দেবেনবাবু ইহার কিছুদিন পূর্বেই কয়েকখানি ঘোড়ার গাড়ি খরিদ করিয়াছিলেন। ঘোড়াগুলিও তাহার বাড়ির একাংশেই থাকিত। এই কয়খানি গাড়ি ভাড়া খাটিত। চিত্তরঞ্জন দেবেনবাবুর বাড়িতেও আসিয়াছিলেন। তিনি টাকা কিছু দিয়াছিলেন কিনা মনে নাই, তবে আমাকে দিয়া চিত্তরঞ্জনের নিকট বলিয়া পাঠাইয়াছিলেন যে একখানা গাড়ি এবং 2টি ঘোড়া তিনি দান করিলেন। গাড়ি ঘোড়ার কি হইয়াছিল কোনো খবর রাখি নাই, কারণ ইহার অল্পদিন পরে আমি সিউড়ি ছাড়িয়া বাড়ি চলিয়া গিয়াছিলাম। অতঃপর কয়েক মাস 7 দিন অন্তর একজন লোক বাইসাইকেলে কুড়মিঠা গিয়া আমার নিকট হইতে লেখা লইয়া আসিত। দেবেনবাবু চিঠি লিখিয়া বরাত দিতেন। আমি সেই মতো সম্পাদকীয় এবং অন্যান্য লেখা লিখিয়া দিতাম। আনন্দবাজারে যেমন যৎকিঞ্চিত, বীরভূম বার্তায় তেমনি আমি উড়োখই নাম দিয়া টিপ্পনী লিখিতাম। সমসাময়িক ঘটনা, সরকারি বেসরকারি ব্যক্তি বিশেষ অনেক কিছুই আমি উড়োখইয়ে ছড়াইয়া দিতাম। এই ব্যবস্থাও অধিক দিন স্থায়ী হয় নাই। বীরভূম বার্তা আজও চলিতেছে। এই প্রসঙ্গে আর একটা কথা মনে পড়িতেছে। দাদামশাই কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতার বইয়ের আমি নাম দিয়াছিলাম উড়োখই। বীরভূমের স্বনামধন্য সাহিত্যসেবী রায়বাহাদুর নির্মল শিব বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দাদামশাই লাভপুরে আসেন। আমি লাভপুরে যাই, তথা হইতে সকলে মিলিয়া সিউড়ি আসি। একটি দপ্তর দাদামশাইয়ের সঙ্গে থাকিত। এই দপ্তর হাতড়াইয়া আমি কতকগুলি কবিতা পাই। আমাদের অনুরোধে তিনি কবিতাগুলি শুনাইয়াছিলেন। কবিতাগুলির জন্য তাহার একটু সংকোচ ছিল। আমরা কিন্তু অনেকেই পুস্তকাকারে এই কবিতা কয়েকটি ছাপাইতে অনুরোধ করিয়াছিলাম। সিউড়িতেই আমি পুস্তকখানির নাম ঠিক করিয়া দিলাম উড়োখই। ইহার পরও বহুদিন ধরিয়া কবিতাগুলির খোঁজখবর লইয়াছি, চিঠিপত্রে ক্রমাগত তাগাদা দিয়াছি। একদিন দেখিলাম উড়োখই বাহির হইয়াছে। নৃত্যগোপাল বন্দ্যোপাধ্যায়ের ভগিনীপতির নাম ছিল নিত্যগোপাল মুখোপাধ্যায়। নিত্যগোপাল কবিতা লিখিতেন, গান লিখিতেন, সুকণ্ঠ গায়ক ছিলেন। নিজের লেখা গান, নীলকণ্ঠের গান, কীর্তন গান তিনি বড় মিষ্ট করিয়াই গাহিতেন। নিত্যগোপাল বর্ধমানে পুলিশের দারোগা ছিলেন। বর্ধমানে থাকিতেই তদানীন্তন মুসলমান জননায়ক মৌলভী আবুল কাশেমের সঙ্গে তাহার পরিচয় ঘটে। একদিন নিত্যগোপাল আমাকে পত্র লিখিলেন। মৌলভী আবুল কাশেম মৌলভী ফজলুল হকের সহযোগিতায় একখানি দৈনিক কাগজ বাহির করিবেন। কাগজে তোমার কাজ হইবে, চলিয়া আইসো। নিত্যগোপাল তখন পুলিশের চাকুরি ছাড়িয়া বীরভূমের গৌরব রায়বাহাদুর অবিনাশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কয়লার কারবারে চাকুরি লইয়া কলিকাতাতেই থাকিতেন। অফিস ছিল 8 বি লালবাজার স্ট্রিটে।
আমি কলিকাতায় আসিয়া দেখা করিলাম। নিত্যগোপাল আমাকে সঙ্গে লইয়া কাশেম সাহেবের সঙ্গে দেখা করিলেন। কথাবার্তা পাকা হইয়া গেল। কাগজ দৈনিক নাম হইবে নবযুগ, সম্পাদক বলিয়া আমারই নাম থাকিবে। পৃষ্ঠা 164। বেতন মাসে 80 টাকা। থাকিবার বাসা পাইব, রাঁধিয়া লইব। ফজলুল হক সাহেব পূর্ববঙ্গে গিয়াছেন, আসিলেই নিয়োগপত্র পাওয়া যাইবে। কলিকাতায় অপেক্ষা করিতে লাগিলাম। একদিন ফজলুল হক সাহেবের সংবাদ লইতে গিয়া কাশেম সাহেবের সঙ্গে নানান কথার আলোচনা হইল। দেশের রাজনীতির কথাই বেশি। দেখিলাম গান্ধীজির উপর তাহার বড় রাগ। কাগজে এই বেনিয়াকে কেমন করিয়া বেইজ্জত করিতে হইবে তিনি সেই বয়ানটাও শুনাইয়া দিলেন। গান্ধীজির চরিত্র ব্যাখ্যানে কাশেম সাহেব এক গৃহকর্তার গল্প বলিয়াছিলেন। কর্তা শহরে যাইবেন কর্তার নাতির জুতা কিনিবার জন্য। একে অন্যের অসাক্ষাতে ছেলে, বৌমা, দিদিমা, কাকা, কাকিমা, পিসিমা পৃথক পৃথকভাবে টাকা দিয়েছিলেন। কর্তা কিন্তু একজোড়া জুতা কিনিয়াই সকলকে সন্তুষ্ট করিয়াছিলেন। সকলেই ভাবিয়াছিল আমার টাকারই জুতা। গান্ধীজি নাকি এইভাবেই সকলকে ধোঁকা দিতেছেন। ঘণ্টাখানেকের পর বিদায় গ্রহণ করিলাম। বলা বাহুল্য তারপর দিনই আমি সাধের সম্পাদকতার আশায় জলাঞ্জলি দিয়া দেশে ফিরিয়াছিলাম। নবযুগ কিন্তু বাহির হইয়াছিল। অতঃপর একদিন সত্য সত্যই বিড়ালের ভাগ্যে শিকা ছিঁড়িল। আমি মাঝে মাঝে কলিকাতায় আসিয়া নাট্যকার অপরেশচন্দ্রের বাসায় থাকিতাম। স্টার থিয়েটার তখন আর্ট থিয়েটার লিমিটেড হইয়াছে। লিমিটেডের সেক্রেটারি শ্রী প্রবোধচন্দ্র গুহ একদিন আমাকে বলিলেন, আমরা একখানি দৈনিক খবরের কাগজ বাহির করিতেছি, আপনাকে সম্পাদক হইতে হইবে। আমি সম্মত হইলাম। কাগজের নাম হইল বৈকালী। যথারীতি ডিক্লারেশন দিলাম। এডিটর, প্রিন্টার, পাবলিশার শ্রী হরেকৃষ্ণ মুখোপাধ্যায়। সাবস্ক্রাইবার অবশ্য বাহির হইতে সংগ্রহ করিতে হইবে। শুনিলাম কংগ্রেসের তদানীন্তন পঞ্চপ্রধানের অন্যতম নির্মলচন্দ্র চন্দ্র মহাশয় কাগজের ব্যয়ভার বহন করিতেছেন। কাগজ বাহির হইল। বউবাজারে চেরি প্রেসে কাগজ ছাপা হইত। কাগজের কার্যালয় ছিল ছাপাখানার উপরতলায়। এখান হইতে আরও 2খানি কাগজ বাহির হইত। বিজলি একখানি, সম্পাদক শ্রী নলিনী সরকার। আর একখানি নবশক্তি কি আত্মশক্তি, সম্পাদকের নাম মনে নাই। বর্তমানে বিখ্যাত নাট্যকার শ্রী শচীন সেনগুপ্ত বৈকালীতে কাজে যোগ দিলেন। আমরা কেহ কেহ ছিলাম। কাগজ বাহির হইত বৈকালে। শচীনবাবু প্রভৃতি সকালেই গিয়া কাজে বসিতেন। আমি 10টা নাগাদ খাইয়া প্রেসে যাইতাম। চাকুরি পাইয়া অপরেশচন্দ্রের বাসা ছাড়িয়া বিডন স্ট্রিটের একটি মেসে গিয়া আশ্রয় লইয়াছিলাম। বীরভূমের লাভপুরের নির্মল শিববাবুদের কর্মচারীগণের মেস। দোতলায় আমি একটি পৃথক কুঠরি পাইয়াছিলাম। সংবাদ সংকলন শচীনবাবুরা করিতেন। সম্পাদকীয় বেশিরভাগ তাহারাই লিখিতেন। আমি বাই দি বাই এর অনুকরণে কথার কথা নাম দিয়া টিপ্পনী লিখিতাম। প্রয়োজন মতো মাঝে মাঝে সম্পাদকীয় লিখিতাম। পৃষ্ঠা 165। কাগজ ছাপ বলিয়া নাম সহি করিতাম। কাগজের প্রুফ দেখিতেন রায়বাহাদুর বৈকুণ্ঠনাথ বসু মহাশয়ের পুত্র সঙ্গীতজ্ঞ জানকীনাথ। শচীনবাবুর সঙ্গে আমার বনিবনাও হইল না। তাহাদের সঙ্গে আমার মত মিলিত না। নানান বিষয়ে বিতর্ক হইত। একদিন কি একটা উপলক্ষে মনে নাই, কথায় কথায় তর্কটা উত্তাল হইয়া উঠিল। সেদিন উপস্থিত 2-4 জনে মাঝখানে না দাঁড়াইলে কেলেঙ্কারিটা গোয়াল দুয়ার পর্যন্ত গড়াইত। গান্ধীজি জেল হইতে বাহির হইয়াছেন। বোধ হয় আমেদাবাদে কংগ্রেসের সভা হইবে। চিত্তরঞ্জন সদলে প্রস্তুত হইতেছিলেন। একদিন ছাপাখানায় গিয়া দেখি কাগজে গান্ধীজির উপর একটি প্রকাণ্ড প্যারা ছাপা হইয়া গিয়াছে। ছাপা হোক লিখিয়া নাম স্বাক্ষরের পূর্বে কাগজখানা আগাগোড়া পড়িয়া অবাক হইয়া গেলাম। শুনিলাম শচীনবাবু লিখিয়াছেন। তারপর দিন না খাইয়াই সকাল সকাল ছাপাখানায় গিয়া উপস্থিত হইলাম। শচীনবাবুকে জিজ্ঞাসা করিলাম, কেন লিখিলে? শচীনবাবু বলিলেন, বেশ করিয়াছি, আজও লিখিব। সাদা কাগজে সহি করিয়া দিয়া চলিয়া আসিলাম। প্রবোধবাবুকে সমস্ত জানাইলাম। তিনি বলিলেন, তাহাতে আর কি হইয়াছে,
তাছাড়া লেখার দরকারও ছিল। আমি বলিলাম, আমার নাম ছাপা হইবে সম্পাদক রূপে, আর আমার মতের বিরুদ্ধে কাগজে লেখা বাহির হইবে, ইহা আমি সহ্য করিব না। গান্ধীজিকে গালাগাল দিয়া উদরান্নের সংস্থান আমার পোষাইবে না। সুতরাং আমি চাকুরিতে ইস্তফা দিলাম। প্রবোধবাবু বলিলেন, আমাকে 1 মাস সময় দিতে হইবে, নতুন সম্পাদক ঠিক করি, তাহার পর আপনাকে ছাড়িয়া দিব। 1 মাস পরে পুলিশ কোর্টে গিয়া চাকুরি ছাড়িতে হইয়াছিল। বৈকালি বেশি দিন চলে নাই, বলিতে ভুলিয়াছি, ছাপাখানায় চিত্তরঞ্জন কচিত কখনো আসিতেন। সুভাষচন্দ্রকে অনেকবার দেখিয়াছি। তিনি ছেঁড়া চাটাইয়ে বসিয়া দিব্য আড্ডা জমাইতেন। এই আমেদাবাদেই চিত্তরঞ্জন ফকিরি ভ্রমণ করেন। আমেদাবাদ হইতেই দেশবন্ধু রূপে বাংলায় ফিরিয়া আসেন। 1 মাস কাটিয়া গেল, মেসের টাকা বাকি, এদিকেও কিছু ধার হইয়াছে, মাহিনা কিন্তু পাওয়া গেল না। আমার মাহিনা ছিল মাসে 60 টাকা। আমি তো মহা মুশকিলে পড়িলাম। তখনও জ্যেষ্ঠ সহোদরের সঙ্গে পৃথক হই নাই, তবে নানা কারণে আমি কুড়মিঠায় থাকি না, সুতরাং সেখানে টাকা চাহিতে পারিলাম না। উপায় চিন্তা করিতেছি, এমন সময় একদিন সন্ধ্যায় অপরেশচন্দ্র আমায় ডাকিয়া চুপি চুপি বলিলেন, মাহিনা হয়তো পাইবেন না, আমি এই 30 টাকা হাওলাত দিতেছি, এই টাকায় দেনাপত্র শেষ করিয়া বাড়ি হইতে যাত্রা পাল্টাইয়া আসুন। টাকা লইয়া দেনাপত্র শোধ করিয়া স্টেশনে পৌঁছিলাম। আমার সঙ্গে তখন ছোটোখাটো এক সিন্দুক বই থাকিত। বইগুলি ওজন করাইয়া মাসুল দিতে গিয়া দেখি, মাসুল দিয়া হাতে মাত্র 3 পয়সা থাকিবে, অথচ কুলির সঙ্গে 1 টাকা চুক্তি হইয়াছে। মরিয়া হইয়া মালবাবুকে বলিলাম, ওজন করাইব না। তিনি তখন টিকিটখানি লইয়া রসিদ লিখিয়াছিলেন। খপ করিয়া হাতটা ধরিয়া বলিলেন, ডাকবো পুলিশ, চালাকির আর জায়গা পাও নাই। পৃষ্ঠা 166। অগত্যা তাহার প্রাপ্য মিটাইয়া দিয়া কিউল প্যাসেঞ্জারে উঠিয়া বসিলাম। বোলপুরে গিয়া নামিতে হইবে। কুলি বলিল, টাকা দাও, অবশ্য হিন্দিতে। আমি তাহাকে সমস্ত বুঝাইয়া বলিলাম, আমার একটি ফাউন্টেন পেন ছিল, ব্ল্যাক বার্ড, দাম 3.5 টাকা, অল্পদিন আগে কেনা। বলিলাম, এই কলমটা নাও। সে বলিল, না। আমি বলিলাম, এই ছাতাটাও নতুন, এটা নিতে পারো। সে সম্মত হইল না এবং পাশে বসিয়া আমার জামার পকেট হাতড়াইতে লাগিল। উঠিয়া দাঁড় করাইয়া কাঁচা কোঁচড় সন্ধান করিল। কাপড়ের বাক্সটা খুলিয়া পাঁতি পাঁতি খুঁজিল। হাতে 3 আনা ভিন্ন একটি আদলাও নাই দেখিয়া 6টি পয়সা লইয়া চলিয়া গেল। 3 আনা দিতে চাহিয়াছিলাম, বলিয়াছিল, থাকুক, তোমার দরকার হইতে পারে। তাহার নম্বরটা লিখিয়া লইয়াছিলাম। বোলপুরে নামিলাম। বাড়ির কৃষাণ গাড়ি লইয়া আসিয়াছিল। তাহার হাতে 2 টাকা পাঠাইবার জন্য বাড়িতে লিখিয়াছিলাম। সুতরাং বোলপুরে নামিয়া কুলির পয়সা দিতে অসুবিধা হয় নাই। কলিকাতা হইতে না খাইয়া বাহির হইয়াছিলাম। বোলপুরেও না খাইয়া গাড়িতে উঠিলাম। আহারে রুচি ছিল না। মাত্র মাসখানেক পর কলিকাতায় ফিরিলাম। অপরেশচন্দ্রকে টাকা দিতে গিয়া বোকা বনিয়া গেলাম। কিসের টাকা, কি সমাচার, সে নানান কৈফিয়ত। বুঝিলাম টাকা ধার দেন নাই, ধারের নামে দান করিয়াছিলেন। কিন্তু হাওড়া স্টেশনে বহু অনুসন্ধান করিয়াও কুলিকে আর খুঁজিয়া পাইলাম না। ভারতবর্ষ, চৈত্র 1366। পৃষ্ঠা 167। কমণ্ডলু। কমণ্ডলু কতকগুলি ক্ষুদ্র কবিতার সমষ্টি। পল্লীর সাধারণ প্রচলিত মহাজন বাক্য ও প্রবচনমালা হইতে কয়েকটি কবিতার উপাদান সংগৃহীত হইয়াছে। কবিতা প্রণয়নে প্রধানত স্বর্গীয় কান্তকবি রজনীকান্তের অমৃতের অনুসরণ করিয়াছি। অবশ্য একথা সর্বতা স্বীকার্য যে অমৃতের সে অনুপমেয় মাধুর্য ধারা ধরিয়া রাখিবার স্থান আমার এ ক্ষুদ্র কমণ্ডলুতে নাই। তবে সাধ্যমতো অনুকরণের মোহ পরিহার করিবারও চেষ্টা করিয়াছি। ইতিপূর্বে সাধুর কার্য, সাংসারিক, একতা প্রভৃতি কয়েকটি কবিতা অধুনালুপ্ত আমাদের বীরভূমি নামক মাসিক পত্রে প্রকাশিত হইয়াছিল। এই জন্য সম্পাদক শ্রীযুক্ত কুলদা প্রসাদ মল্লিক, ভাগবত রত্ন B.A. মহাশয়ের নিকট আমি কৃতজ্ঞ। সাংসারিকের নাম ছিল তখন সুচতুর পিতা।
একতার নাম ছিল স্বাতন্ত্র ইত্যাদি। নামের সহিত কবিতাগুলিরও স্থানে স্থানে পরিবর্তন ঘটিয়াছে। এই নামকরণাদি বিষয়ে বীরভূমের লব্ধ প্রতিষ্ঠ সাহিত্যসেবী শ্রীযুক্ত শিবরতন মিত্র এবং অগ্রজ প্রতিম সুরিত লয় প্রণেতা সুকবি শ্রীযুক্ত ফণীন্দ্রনাথ রায় মহাশয় আবশ্যকীয় পরামর্শ দানে আমাকে যথেষ্ট উপকৃত করিয়াছেন। শ্রীযুক্ত বনবিহারী ঠাকুর বিএল, প্রথিত যশা নাট্যকার শ্রীযুক্ত নির্মল শিব বন্দ্যোপাধ্যায়, শ্রীযুক্ত নৃত্যগোপাল বন্দ্যোপাধ্যায় বীরভূম প্রভৃতি বন্ধুগণও আমাকে যথেষ্ট উৎসাহিত করিয়াছেন। ইহাদের সকলেরই নিকট আমি ঋণী। জ্যৈষ্ঠ 1325। পৃষ্ঠা 168-তে কমণ্ডলু বইটির প্রথম পৃষ্ঠা ছাপা দেওয়া আছে। নিচে লেখা সাহিত্যরত্নের প্রথম কাব্যগ্রন্থের নামপত্র। এর ভিতরে লেখা কমণ্ডলু, তার নিচে শ্রী হরেকৃষ্ণ মুখোপাধ্যায় প্রণীত, তার নিচে লেখক কর্তৃক প্রকাশিত, কুর্মিঠা, বীরভূম, 1325, মূল্য 6 আনা। পড়া চলছে পরের ফাইলে।